3 মাসের বেশি বাংলাদেশে অনির্বাচিত সরকার থাকতে পারবে না। এই পরিকল্পনা নিশ্চিতভাবেই জনাব ওয়াজেদ জয়কে দেয়া হয়েছে। এবার যদি খোলাখুলি বলি, পরিকল্পনা ভারতের বক্তব্যই তিনি আসলে আমাদের সামনে নিয়ে এসেছেন। তোর মারে পাঠা রে পাঠা, আমরা দেখতে চাই পাঠা, বিচার করতে চাই আমরা। শেখ হাসিনা পালাইছে কেন? সজীব জয় বলে শেখ হাসিনা আসবে, আরে তাড়াতাড়ি পাঠা, তোর মারে পাঠা, তোর মারে পাঠা পাঠা পাঠা, তুই পাঠা পাঠাস না কেন? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি দেশে ফিরবেন। শেখ হাসিনাকেই প্রধান আসামি করা হবে, তাকে হুকুমের আসামি করা হবে। এখনই এদেরকে আটক করা দরকার, কারণ ডক্টর ইউনূস সাহেব যে বক্তব্য দিয়েছিলেন, যারাই বিষ বাষ্প ছড়াবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই ধরনের দালালদের বাংলার জমিন থেকে এদের বিকাশ ব্যবসা বন্ধ করতে হবে। এরা কোনো কর্ম করে, আপনি দেখছেন এদের কোনো প্রতিষ্ঠান আছে? 3 মাস পর এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা হারাচ্ছে। হ্যাঁ প্রিয় দর্শক, ঠিকই শুনেছেন। তো দর্শক মণ্ডলী, হঠাৎ করে এই আহ্বান কেন আসছে? সরকার গঠন এবং তার কার্যক্রম শুরুই হলো না, এরই মধ্যে আবার ক্ষমতা হারানোর আভাস। দর্শক মণ্ডলী, সব কিছু মিলিয়েই কিন্তু আজকের নিউজটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে দর্শক, হাসিনা পুত্র জয়ের একটা গোপন ষড়যন্ত্র ফাঁসের আভাস পাচ্ছেন বিশেষজ্ঞগণ। দর্শক মণ্ডলী, তিনি গোপনে ভারতের সাথে মিলে যে চক্রান্ত করছে তার কিছুটা আভাস মিলেছে। দর্শক মণ্ডলী, কী সেই চক্রান্ত তা আজকের নিউজটি দেখতে থাকলেই জানতে পারবেন। প্রিয় দর্শক, বাংলাদেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন করার পর বিভিন্ন মহল থেকে এই চক্রান্ত শুরু হয়েছে, যার গোপন মহানায়ক হচ্ছেন সজীব অজেদ জয়। তো প্রিয় দর্শক, আমি বলবো যারা ভিডিওটি অন করেছে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো দর্শক, চলুন দেখে আসি সেই ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। বিশ্বখ্যাত সংবাদ সংস্থা রয়টার্স শেখ হাসিনার সন্তান জনাব সজীব ওয়াজেদ জয়ের একটা সাক্ষাৎকার ছাপিয়েছে। সেটা শুরুতে এক্সক্লুসিভ লিখে দেওয়া আছে। এটা আসলে লিখে দেওয়া জরুরি ছিল না, এটা আসলে এক্সক্লুসিভ একটা সাক্ষাৎকার। এখানে কিছু কথা বলা হয়েছে যেগুলো আমাদের বর্তমান সরকার এবং তার ভবিষ্যৎ বা বাংলাদেশের ভবিষ্যতের সাথেও খুব সিরিয়াসলি কানেক্টেড। আমি মনে করি আমাদের প্রত্যেকের এটা নিয়ে ভাবা দরকার। এটাকে জাস্ট কথার কথা হিসেবে উড়িয়ে দেওয়া ঠিক হবে না, এবং একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আমাদের সামনে এসেছে বলে আমরা সেটাও ধারণা করতে পারি হবে না। কারণ আপনি কোনো ইল্লিগাল কাজ করতে বাধ্য নন, যেহেতু আপনি বাধ্য নন তাই ইল্লিগাল কাজ করলে তার মাসুল দিতে হতে পারে। ঠিক তাই হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি। তার সব দায়িত্ব চাপানো হচ্ছে ব্যক্তির ওপরে, কিন্তু স্বীকৃতি আছে। নাম্বার 2 হচ্ছে জনাব সজীব ওয়াজেদ জয় দলের নেতৃত্বে আসছেন সম্ভবত। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন তিনি জানান যে তার মা এই টার্মের পরই রিটায়ার করতেন এবং পরিস্থিতি যদি সেরকম হয় তাহলে তিনি এই দলের দায়িত্ব নিতে প্রস্তুত আছেন তাদের নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর জন্য। এটা একটা গুরুত্বপূর্ণ টেক বলে আমি মনে করি। নাম্বার 3 হচ্ছে তিনি বিএনপির সাথে এক ধরনের সহযোগিতার কথা বলছেন। উনি বেগম খালেদা জিয়া যে ভাষণ দিয়েছেন সম্প্রতি, যেখানে তার অতীত ভুলে যাবার কথা বলা হয়েছে, তিনি সেটাকে কনগ্র্যাচুলেট করছেন, তিনি সেটাকে এন্ডোর্স করছেন, করে বলছেন তারা বিএনপির সাথে গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে কাজ করতে প্রস্তুত। আমরা ইঙ্গিতগুলো খেয়াল করে রাখি। বিএনপির সাথে কাজ করতে প্রস্তুত এবং কীভাবে প্রস্তুত সেটা এই সরকার নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, তাদের মানে এটা আওয়ামী লীগের পরিকল্পনা বা সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পনা, এটা মনে করার কোনো কারণ নেই। আওয়ামী লীগের পরিকল্পনা কারা দেয় আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। আসছি সে জায়গায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথার জায়গাটায় আসি। সেটা হচ্ছে সজীব ওয়াজেদ জয় ক্লেইম করছেন তার মা ভারতে পালানোর আগে পদত্যাগ করেননি। তিনি এক্স্যাক্টলি যা বলেছেন আমি সেটা পড়ি। মাই মাদার নেভার অফিসিয়ালি রিজাইন্ড, শি ডিডন্ট গেট দ্য টাইম, Hasina's son Sojib Wajed Joy told Reuters from Washington. Abar quote, she had planned to make a statement and submit her resignation, but when the protesters started marching on the Prime Minister's residence and there was no time, my mother wasn't even packed. As far as the constitution goes, she is still the Prime Minister of Bangladesh. খেয়াল করছি আমরা। তিনি বলছেন তার মায়ের একটা পরিকল্পনা ছিল পদত্যাগ করার, কিন্তু যখন অভ্যুত্থানকারীরা গণভবনের দিকে আসতে শুরু করেছে তিনি আর সময় পাননি, এমনকি তিনি তার বাধা ছাড়াও করতে পারেননি, তিনি তার সাথে জিনিসপত্র নিতে পারেননি। এই ধরনের একটা কথা বলা হচ্ছে। সেটা বলে যেটা জরুরি কথা, যেহেতু তিনি পদত্যাগ করেননি, দ্য পার্সন ইজ ক্লেইমিং, সজীব ওয়াজেদ জয় ক্লেইম করছেন তিনি বাংলাদেশের স্টিল বাংলাদেশের প্রাইম মিনিস্টার। আমরা আসবো। He said though the president had dissolved parliament after consulting with military chiefs and opposition politicians, the formulation of a caretaker government without the prime minister actually formally resigning can be challenged in the court. Without formally resigning, তার মানে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি হলো এবং পার্লামেন্ট ডিসলভড হলো। এখানে বলা হচ্ছে সেনাপ্রধানের মতামত নিয়ে প্রেসিডেন্ট পার্লামেন্ট ডিসলভ করেছেন, যেখানে প্রাইম মিনিস্টার রিজাইন করেননি। এটা কোর্টে চ্যালেঞ্জড হতে পারে। আমি আসবো এই জায়গাগুলোতে। তারপর উনি বলছেন যে নেক্সট ইলেকশন
আওয়ামী লীগ পার্টিসিপেট করতে পারে। এবং এর আগে একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন সেই ইলেকশনের আগে তার মা বাংলাদেশে যাবেন। উনি বলছেন একটা পর্যায়ে, আই এম কনফিডেন্ট দ্য আওয়ামী লীগ উইল কাম টু পাওয়ার, ইফ নট উইল বি দ্য অপোজিশন। তারপরে যে খালেদা জিয়ার কথা বললাম, এবং তারা 3 মাসের মধ্যে ইলেকশন চাইছেন। এই হলো গুরুত্বপূর্ণ অংশটা। তার মানে প্রথম কথাটা হচ্ছে সজীব ওয়াজেদ জয় কি কথার কথা বলছেন? আমরা খেয়াল করছি তার মা পালিয়ে যাওয়ার পর থেকে উনি খুব নিয়মিত ভারতীয় মিডিয়ার সাথে সবচেয়ে বেশি কথা বলছেন। এই রয়টার্সও ভারত থেকে তার আসলে ইন্টারভিউ নিয়েছে। এটা উনি যে ক্রমাগত চ্যানেলগুলোর সাথে কথা বলছেন, মিডিয়ার সাথে, পত্রিকার সাথে কথা বলছেন, টিভির সাথে কথা বলছেন, আমি তার অনেকগুলো সাক্ষাৎকার দেখার চেষ্টা করেছি। আমরা খেয়াল করব তার কথার মধ্যে এক ধরনের ইনকনসিস্টেন্সি ছিল। শুরু থেকে তিনি যেসব প্রশ্ন তার মতো করেই হয়তো জবাব দিয়ে দিয়েছিলেন, যে তার মা রাজনীতি করবে কিনা, তার পরিবার রাজনীতি করবে কিনা। তিনি খুবই ফেড আপ ভাব দেখিয়েছিলেন এবং বলেছিলেন যে তার পরিবার এই জনগণের উপরে ফেড আপ, তার মা এই জনগণের উপরে ফেড আপ, কারণ তার মা অনেক কিছু করেছেন এই জাতির জন্য, কিন্তু এই জাতির জন্য করতে গিয়ে শেষ পর্যন্ত তিনি সেটা রিওয়ার্ডেড হন নাই। কারণ বলা হচ্ছে যে তার মায়ের উপরে খেপে গেছে তাকে। উনি বলেছিলেন একটা বাংলা ইন্টারভিউতে, বাংলার জনগণ তার মাকে বের করে দিয়েছে। সো উনি খুবই দুঃখ পেয়েছেন, যেহেতু অনেক উন্নয়ন করেছেন ইত্যাদি ইত্যাদি। পরে সেই কথাগুলো পাল্টে গেল আস্তে আস্তে। বললেন যে তাদের নেতাকর্মীদের পাশে তার দল থাকবে, তিনি থাকবেন। কিন্তু সর্বশেষ এখন রয়টার্সের সাথে আসলে, এবং রয়টার্সের সাথে ইন্টারভিউ মানে হলো এটার ইন্টারন্যাশনাল ট্র্যাকশন অনেক বেশি হবে, বিশেষ করে পশ্চিমে অনেক বেশি ট্র্যাকশন হবে। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একেবারেই সুনির্দিষ্ট একটা পরিকল্পনার অংশ, এবং এই পরিকল্পনা নিশ্চিতভাবেই জনাব ওয়াজেদ জয়কে দেয়া হয়েছে। এবার যদি খোলাখুলি বলি, পরিকল্পনা ভারতের বক্তব্যই তিনি আসলে আমাদের সামনে নিয়ে এসেছেন। এবং আমরা এর মধ্যে নিউজ দেখেছি নিশ্চয়ই, শেখ হাসিনা দীর্ঘদিন ভারতে থাকবেন, যেহেতু তিনি ইউকেতে যেতে চেয়েছেন এবং ইউকে তাকে আশ্রয় দেবে না, জানিয়ে দিয়েছে আমেরিকা যাওয়া সম্ভব না, আমেরিকা তার আশ্রয় দূরে থাকুক, তার ভিসা ক্যান্সেল করে দিয়েছে। এবং ভারত জানিয়েছে যেহেতু ভারতের শরণার্থী বিষয়ে কোনো নীতিমালা নেই, তাকে শরণার্থী বলা যাবে না, কিন্তু তাকে ভিসা এক্সটেন্ড করে তাকে রাখা হবে। সো এখানে একটা কনস্পিরেসি প্লট আমরা বুঝতে পারছি। তার মানে সারা পৃথিবীর সামনে এই মুহূর্তে বাংলাদেশের যে সরকারটা আছে তার ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন করছেন। যদি আমরা খুব ভালোভাবেই জানি যে বর্তমানে বাংলাদেশের সংবিধান আদতে কার্যকর আছে কিনা, একটা গণঅভ্যুত্থানের পর এই সংবিধান কার্যকর থাকার কথা না। কারণ সংবিধান কার্যকর থাকলে বা সংবিধান মতো সবকিছু হলে সরকারটাই হতে পারতো না। শেখ হাসিনার পদত্যাগের পর যা ঘটার কথা ছিল সেগুলো কোনো কিছুই সংবিধান অনুযায়ী ঘটছে না। আমরা যদি তার পদত্যাগ ধরেও নেই, তাহলে আমরা খেয়াল করছি বাংলাদেশের এই মুহূর্তে সরকারটা নিশ্চয়ই সংবিধান ফলো করে হচ্ছে না, এবং একটা গণঅভ্যুত্থানের পর জনগণের অভিপ্রায়ই হলো সংবিধান। তাহলে যদি আপনি ট্রুলি সংবিধানের প্রশ্ন তৈরি করেন, সেটা সাংবিধানিক হয় না। এবং আমি বহুবার বলেছি, আপনারা অনেকেই জানেন, আমরা আগে যে কোনো কাজ সংবিধান বহির্ভূত কাজও করে নিতে পারি, সেটাকে আমরা পরে চাইলে না, চাই ইনফ্যাক্ট পরে একটা পরবর্তী সংসদে সেটাকে র্যাটিফাই করে নিতে হবে, একটা সংশোধনীর মাধ্যমে সেগুলোকে ঠিকঠাক করে নিতে হবে। আমরা একাদশ সংশোধনী করেছিলাম এরশাদের পর যা ঘটেছিল সেটা করার ক্ষেত্রে। এবং এই প্রশ্ন তুলছেন এবং উনি বলছেন কোর্টে গেলে এটা বাতিল হবে। আমাদের বিপদের আরেকটা জায়গাও নিশ্চয়ই আমরা বুঝতে পারছি, চিনে উঠতে পারছি। কারণ আপনি কোর্টে যদি যান তাহলে সেটা হতে পারে। এখন বাংলাদেশের সুপ্রিম কোর্ট পুরোটা, সেটা হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ মিলে পুরোটাই সরকারের। যদি পুরোটাই সরকারের হয়ে থাকে, তাহলে আমাদের পক্ষে আসলে কতজন বিচারককে সরানো সম্ভব, কতজনকে আসলে এভাবে চেঞ্জ করা যেতে পারে। আমি শক্ত ভাষায় বলতে চাই, এই রাশেদের মতন বিকাশ গংদেরকে, মানে ল বাজেটের রাজনীতিবিদ তো এরকমই হয় আর কি, একটু ফ্লোর পাইছিল আওয়ামী লীগ সরকারের আমলে, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে গিয়া এক ধরনের এই রাশেদরা কিন্তু ওই সময় জায়গা উঠছে। আপনি দেখেন এদের উত্থান, এদের অ্যাক্টিভিটিস সবসময় সুবিধাবাদী অবস্থানে। আরে বাবা, তোমার যে পরিদাদা রাজনীতিবিদ যারা, তারা বলতেছে যে ফাইন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে পুনর্জীবিত করার জন্য ডক্টর ইউনূসের যে রাষ্ট্র সংস্কার কাঠামো, সেইটা একটা সময় দিতে হবে। তারেক জিয়া বলতেছে সময় দিতে হবে। তারপরে ভাই আন্দালিব রহমান পার্থ বলতেছে সময় দিতে হবে। তোমার দাদার বয়সী জামাতের যিনি আমির আছেন তিনি বলতেছেন সময় দিতে হবে। তোমরা কারা? এরা কারা? কই ঠেকা আসে? হ্যাঁ, দেখেন এদের কোনো কাজকর্ম নাই। আওয়ামী লীগ সরকারের সময় যখন এরকম বক্তব্য দিছে, অনেকের কাছে আপনাদের ভালো লাগছে। আমি কিন্তু এদেরকে বিকাশ গং হিসাবে অনেকগুলো ভিডিও আগেও করছি, কারণ এরা অলওয়েজ ধান্দাবাজি মেন্টালিটিতে থাকে। তখন মনে হয়েছে যে এত বিএনপি জামাত ক্ষমতা ছিল না, ইয়েস রাশেদ আমাদের কথা বলতেছে। তো এখন ডক্টর ইউনূস ক্ষমতায় বসতে না বসতে সারা বাংলাদেশের মানুষ যেখানে দলমত নির্বিশেষে মনে করছে ইয়েস আমাদের একটা সুন্দর রাষ্ট্র কাঠামো দরকার, এরপরে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আসবে যেখানে ভোটের অধিকার সবাই থাকবে, সবাই ভোট দিবে, দেন যারা নির্বাচন করবে, নির্বাচনে আসবে, তারা রাষ্ট্রকে পরিচালনা করবে। সামনে একটা সিলেবাস থাকবে যে হ্যাঁ একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হয়। যেহেতু এই 53 বছরে আমাদের হাতে বিকল্প ছিল না, প্রধান দুইটা দল আওয়ামী লীগ এবং বিএনপির বাহিরে এখানে বিকল্প ছিল না। মানুষ আওয়ামী লীগের উপর বিরক্ত হইয়া বিএনপিরে ভোট দিত, আবার বিএনপির উপর বিরক্ত হইয়া আওয়ামী লীগরে ভোট দিত। দুই সরকারই রাষ্ট্রকে অবৈধভাবে ক্ষমতা রাখার জন্য নির্বাচনকে ম্যানুপুলেট করা ট্রাই করেছিল। শেখ হাসিনা পারছিল, বিএনপি পারে নাই, একবার কইরো পদত্যাগ করতে হয়েছে। এখন ডক্টর ইউনূসের এই সরকার, এখানে যারাই আছে, অনেকে হয়তো সামান্য আই ডোন্ট নো তাদের সম্পর্কে আলোচনা আছে, প্রয়োজনে তাদেরকে বদলানো হোক। উপদেষ্টা পরিষদে যাদের একটু এক্স ব্যাকগ্রাউন্ডে দুর্নীতি আছে অথবা স্বজনপ্রীতি মেন্টালিটি আছে, তাদেরকে বদলানো। কিন্তু রাশেদের বক্তব্যটা ছিল না। রাশেদের বক্তব্য হচ্ছে 3 মাস পরে ক্ষমতা সেইরা কার হাতে দিবে, পাশ করার চিন্তা করো, তোমাদের হাতে।
বিকাশ ব্যবসা করে এদের উত্থানের কথা খেয়াল আছে তো। এই গণ অধিকার পরিষদের এই রাশেদরাই একসময় তারেক দেখছেন না কোন আওয়াজ দিছে, রৌনের কোয়া কোয়া পুটকিটা কিন্তু একই জায়গায়, হ্যাঁ, তারেকও লাফায় রাশেদও লাফায়। তো এখানে এদের স্টার্টিংয়ে যখন এই মানে কি বলে যে কোটা আন্দোলনে এরা সামনে আসছিল তখন বলছিল যে প্রবাসীরা আপনাদের বউদের যার যার কাছে টাকা আছে, স্বর্ণ আছে, এগুলো আমাদেরকে দিয়ে দেন। খেয়াল আছে আপনাদের, আমি নিজে ভিডিওটা করছিলাম। এদেরকে আমার মনে হয় যে শক্ত হাতে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক এখনই এদেরকে আটক করা দরকার। কারণ ডক্টর ইউনূস সাহেব যে বক্তব্য দিয়েছিলেন, যারাই বিষ বাষ্প ছড়াবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই ধরনের দালালদের বাংলার জমিন থেকে এদের বিকাশ ব্যবসা বন্ধ করতে হবে। এরা কোনো কর্ম করে, আপনি দেখছেন এদের কোনো প্রতিষ্ঠান আছে, কোনো চাকরি করে, পাবলিক ফান্ডেতে বিকাশ নেয়, সেই বিকাশ দিয়ে খায়, গাড়ি বাড়ি কইরা এই রাজনীতি পেট মোটা করছে। কি অবস্থা ছিল তোর ভাই? দেখেন এদেরকে দেখলে পায়ের রক্ত ছিনছিনাইয়া মাথায় ওঠে। কারণ কি, কোনো একটা সরকারকে এরা শান্তি দেয় না। আগে মনে করছিলাম না আওয়ামী লীগ দুর্নীতি করে এরা কথা বলে, এখন তো ভাই এদের আসল রূপ বুঝছি। কারণ কি, দেশ যদি স্বাভাবিক হয়, রাষ্ট্র যদি সিস্টেমে চলে আসে, তখন এদের কিন্তু ভাত নাই। কারণ কি, মানুষের আর এরকম বিকাশ গ্রুপের দরকারও নাই, মানে চেতনা বা বিভিন্ন নাম ভাঙাইয়া বিদেশ থেকে টাকা পয়সা এদের কাছে আর যাবে না। এরা তো টেনশনে আছে। নির্বাচন হলে যদি বিএনপি আসে, এরা বিএনপির বিরুদ্ধে কথা কইব। যেই আসে এদের কাজই হচ্ছে মানুষকে উস্কানো, এদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের মাধ্যমে এদেরকে লটকানো হোক, যেন এই ধরনের অ্যাক্টিভিটিস একটা সরকার বসতে না বসতে এগুলা যেন আর কেউ করার সাহস না পায়। সদ্য ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরশাসক বিদেশে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি দেশে ফিরবেন, এ কথা কে জানিয়েছেন? তার পুত্র সজীব ওয়াজেদ জয়। ব্রিটেনের খুবই প্রভাবশালী একটি গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট সেটি কয়েক ঘন্টা আগে তার একটি সাক্ষাৎকার নিয়েছে। সেটিতে তিনি বলেছেন যে নির্বাচনের ঘোষণা এলেই, বর্তমান যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারের পক্ষ থেকে নির্বাচনের ঘোষণা এলেই তিনি দেশে ফিরবেন। সজীব ওয়াজেদ জয় কি বুঝে শুনে কথাগুলো বলছেন, নাকি বলার ইচ্ছে হলো তেমনটাই বলছেন? এই ধরনের প্রশ্ন তো উঠতেই পারে। তার কারণ কয়েকদিন আগে বলতে গত দুদিন আগেই তিনি টাইমস অফ ইন্ডিয়া এরকম আরও কয়েকটি গণমাধ্যমকে জানিয়েছেন যে তার মা আর বাংলাদেশে ফিরবেন না। বাংলাদেশের মানুষের কাছ থেকে তিনি এক ধরনের কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, মানুষ ভুল বুঝেছে, তার বিরুদ্ধে গণরোষের তৈরি হয়েছে। এই জন্য তিনি আর মনোকষ্টে বাংলাদেশে ফিরবেন না, আর কখনো রাজনীতি করবেন না। এই গত 2 দিন আগেই তিনি বলেছেন। এবং একই কথা গত 5 আগস্ট যখন বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গেলেন, তার পরপরই আবার কয়েকটি গণমাধ্যমে তিনি একই কথা বলেছিলেন এবং একই সঙ্গে বলেছিলেন যে বাংলাদেশের মানুষ বুঝবে যে আসলে তারা কি করেছে বা কোন বাংলাদেশের দিকে যাচ্ছে, বাংলাদেশে কতটা উন্নয়ন করেছিল তার মা শেখ হাসিনা, ইত্যাদি ইত্যাদি মন্তব্য। যাই হোক, এর 2 দিন পরে আবার নতুন করে এই মন্তব্য। এমনকি সজীব ওয়াজেদ জয় তিনি রাজনীতিতে আবির্ভূত হচ্ছেন স্বমহিমায়, সে কথাও বলেছেন। সে বিষয়ে পরে আসছি। এখন শেখ হাসিনার দেশে ফেরার মতন পরিস্থিতি কি আসলেই আছে, নাকি এটি শুধুমাত্র আওয়ামী লীগের যে নেতাকর্মীরা তাদের মনোবল ভেঙে পড়েছে তাদেরকে উজ্জীবিত করার একটি কৌশল হতে পারে? কিন্তু সত্যিই কি তার দেশে ফেরার কোনো অবস্থা আছে যদি প্রকৃত অর্থে এই ধরনের কোনো মিন করেন সজীব ওয়াজেদ জয়? যে পরিমাণ গণঅভ্যুত্থান বা যে মাত্রার, এরকমটা বাংলাদেশে তো আর দেখা যায়নি, কখনোই না। এমনকি পৃথিবীর বিভিন্ন দেশে যে গণঅভ্যুত্থানগুলো ঘটেছে, জনরোষের তৈরি হয়েছে, হাতে গোনা এরকম কয়েকটি গণঅভ্যুত্থানের চিত্র আমাদের সামনে রয়েছে। এবং গণমানুষের কাছে 16 বছরের যে দুঃশাসন, তাতে তিনি যে গণধিকৃত হয়েছেন, সেই অবস্থায় শেখ হাসিনার কি দেশে ফেরার কোনো ধরনের কোনো অবস্থা আছে? এবং আমরা তিনি দেশে ফিরবেন সেই কথাটি বাদই দিলাম, তিনি তো পালিয়ে যেতে বাধ্য হলেন কোন অবস্থায়, কি পরিস্থিতিতে? আর গণভবন বা প্রধানমন্ত্রীর কার্যালয় যেভাবে ভাঙচুর হলো, লুটতরাজ হলো, সাধারণ মানুষ দখলে নিল, এই চিত্র তো আর এক শ্রীলঙ্কার বাদে পৃথিবীর আর কোনো রাষ্ট্রে নেই। তো সেই ধরনের একজন স্বৈরশাসক এত সহজেই বাংলাদেশে ফিরে আসবেন? যদি প্রকৃত অর্থে তার বিশ্বাস থেকে সজীব ওয়াজেদ জয় এই মন্তব্যটি করে থাকেন, এই মেসেজ দেওয়ার চেষ্টা করেন, তাহলে তিনি নিঃসন্দেহে বোকার স্বর্গে রয়েছেন, এটি আমাদের কাছে মনে হয়। একই সঙ্গে যেখানে নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের তাদের বিভিন্ন কয়েকটি এজেন্ডার মধ্যে রয়েছে এই যে গণহত্যা সংঘটিত হয়েছে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে, এবং তার পদত্যাগের দাবিতে পরবর্তীতে আরও যে সহিংসতাগুলো হয়েছে, মানুষ হত্যা করা হয়েছে, তার প্রতিটির বিচার বর্তমান সরকার করবে। এটি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেও বলেছেন, মানুষকে আশ্বস্ত করেছেন। পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের তদন্ত কমিশন গঠিত হচ্ছে, বেসরকারি পর্যায়ে গণতদন্ত কমিশন, এমনকি আন্দোলনে থাকা বিক্ষুব্ধ ছাত্ররা তারাও তদন্ত কমিশন করছে। প্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো নিউজটি ছিল এটুকুই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।